ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনার। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রভাত ফেরি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংস্কার নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন। নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশাররফ, স্পিকার হতে পারেন ডক্টর মঈন খান। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই মন্তব্য অ্যানির। শপথ নেয়ার পর নিজ নিজ এলাকায় সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এলডিসি উত্তরণ আরও ৩ বছর পেছাতে জাতিসংঘকে ঢাকার চিঠি। ঋণ শোধের বাড়তি চাপে নতুন সরকার, বললেন অর্থমন্ত্রী। লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকার। রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার। ১৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু। শসা বেগুনের দামেও আগুন। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। আর কিছুক্ষণ পর মহান শহীদ দিবসের আনুষ্ঠানিকতা শুরু। 52 ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশ জুড়ে প্রস্তুতিও শেষ। প্রভাত ফেরি নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতির পর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যাদের প্রাণের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেই ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সালাম বরকতদের স্মরণে মিনারের পাদদেশ থেকে আশপাশের সড়ক সেজেছে আলপনায়। চারপাশের দেয়ালে ফুটেছে 52 উত্তাল দিন আর বর্ণমালার মিছিল। চারুকলার শিক্ষার্থীরা শহীদ মিনারের মূল বেদিতে ও আশপাশের রাস্তায় সাদা কালো আলপনা আঁকছেন। ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে মিনার প্রাঙ্গণ। মধ্যরাত থেকেই শুরু হবে ২১-এর প্রথম প্রহর। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকা করা হবে নজরদারি। অমর একুশের অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংস্কার নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যা 7টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে যান চলাচলের বিধিনিষেধ। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত হবে মিনার প্রাঙ্গণ। নির্বাচিত সরকার আশায় এবার ২১-এর প্রভাত ফেরিতে দীর্ঘ হবে শ্রদ্ধার মিছিল, এমন প্রত্যাশা আয়োজকদের। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। আর কিছুক্ষণ পর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি প্রস্তুত। এ বিষয়ে শহীদ মিনার থেকে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বদরুল আলম শাওনের কাছে। শাওন, আপনি তো শহীদ মিনারে রয়েছেন, আর কিছুক্ষণ পরই মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই মুহূর্তে সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আর কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ২১-এর প্রথম পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পাশাপাশি বিদেশি কূটনীতিকরাও কিন্তু তারা শ্রদ্ধা যাবেন ২১-এর প্রথম প্রহরে। সেই উপলক্ষে শেষ সময়ের প্রস্তুতিতে আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের সামনে যারা বিশেষ করে সেনাবাহিনী, পিজিআরের সদস্য যারা রয়েছেন
এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই পুরো এলাকাটি নজরদারিতে রেখে শেষ সময়ের প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে এই শহীদ মিনারকে কেন্দ্র করে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই বিষয়টিকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী, সোয়াট, ডগ স্কোয়াডের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর নজরদারিতে রয়েছে এই পুরো এলাকাটি এবং সাধারণ মানুষের চলাচলেও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ তৈরি করে দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে। আমরা এখানে গোয়েন্দা বাহিনীর পাশাপাশি আর্মি, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন দেখেছি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানানোর পাশাপাশি কিন্তু এই জায়গাটি অর্থাৎ শহীদ মিনারটি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে। আনুমানিক রাত 12:40 পরপরই সাধারণ মানুষের জন্য শহীদ মিনারের এলাকাটি শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে। বিশেষ করে যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেটি হচ্ছে পলাশীর মোড় থেকে জগন্নাথ হলের সামনে থেকে সাধারণত সাধারণ মানুষ এখান থেকে প্রবেশ করে তারা শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে দোল চত্বরমুখী যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে তারা বের হয়ে যাবেন। এই ধরনের একটি নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটিতে আমরা দেখেছি 7টি জায়গায় ডাইভারশন তৈরি করা হয়েছে যাতে মানুষকে যাতে কোনো ধরনের অপ্রীতিকরতা না ঘটে সেই বিষয়টি যাতে কড়াকড়িভাবে নজরদারি করা যায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। অন্য প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী মারুফা রহমান, আমরা সরাসরি চলে যাব তার কাছে। মাতৃভাষা বাংলা। শাওন, আপনাকে ধন্যবাদ। আমি কেন্দ্রীয় শহীদ মিনারের একেবারেই সামনে রয়েছি। এখানে এসএসএফ এর সুইপিং অর্থাৎ শেষ মুহূর্তে যে নিরাপত্তার আনুষ্ঠানিকতা সেটি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে গণমাধ্যমকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখানে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখেছি, যেটি 4 স্তরের নিরাপত্তা। প্রধানমন্ত্রী ঠিক 12:01 শহীদ বেদিতে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে তার মন্ত্রী পরিষদ এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে মন্ত্রী পরিষদ। এরপরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তারা এই শহীদ বেদিতে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারপরে সর্বসাধারণের জন্য সাধারণত খুলে দেওয়া হয় শহীদ মিনারের শহীদ বেদিটি। আমি যদি এখানকার সার্বিক পরিস্থিতি বলি, এখানে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থায় যারা আছে তারা ছাড়াও এখানে যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভলান্টিয়ার হিসেবে ছাত্ররা কিন্তু এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা রাখছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যেই সার্বিক আনুষ্ঠানিকতা রয়েছে প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্রিক সেটি শুরু হবে এবং পুরো এলাকা যদি বলি অমর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যথারীতি আলপনা করা হয়েছে এবং যারা প্রভাত ফেরিতে অংশ নেবে এই চারপাশের যে গেটগুলো রয়েছে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের বাইরে কিন্তু তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং ফুলের তোড়া নিয়ে তারা অপেক্ষা করছে 21-এর প্রথম প্রহরেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তো বেলা 12:01 রাত 12:01 থেকেই শুরু হবে এই আনুষ্ঠানিকতা। 21-এর যারা অমর 21-এ যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি স্মরণ করবে 52 ভাষা আন্দোলনে যারা। জি মারুফা, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা 3টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় একসাথে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেও ধন্যবাদ জানান। বিএনপি সরকার যাত্রা শুরু করলেও কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার তা এখনও ঠিক হয়নি। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির 1 নম্বর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হতে পারেন নতুন রাষ্ট্রপতি। আর স্পিকার পদে আলোচনায় আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুকের নাম।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত চত্বরে শপথ নেয় বিএনপির নতুন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। পদের কর্তব্য রাষ্ট্রপতি পদে শেখ হাসিনা সরকারের আমলেই রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠলেও এ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিএনপির। শেষ পর্যন্ত তার কাছেই শপথ নেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। দলীয় সূত্র বলছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান এখনো কোনো দায়িত্ব পাননি। তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এই বিষয়ে দলের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন। রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ এবং রাষ্ট্রের প্রথম ব্যক্তি, সিনিয়র মোস্ট পারসন ইন দি কান্ট্রি। সেই হিসাবে আমি মনে করি যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, পোড় খাওয়া রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ারও কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি জনগণের কথা বোঝেন। আর স্পিকারের তালিকায় সম্ভাব্য নাম ডক্টর আব্দুল মঈন খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও জয়নুল আবদিন ফারুক। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনগত সুযোগ নেই। তিনি যদি পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ছুটির দিনে নিজ নিজ এলাকায় গেলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। স্বাগত জানিয়ে নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিলেন নিজেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা। তারা জানান সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার কথা। শুক্রবার ছুটির দিনে নিজ নিজ এলাকায় রয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগে তারা নিজ জেলায় পৌঁছলে আপামর জনগণ তাদের ফুলেল ভালোবাসায় সিক্ত করেন। লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। এ সময় তিনি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দেন, নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্ত হবে দেশ, আর সেই যাত্রা শুরু হবে কচুয়া থেকেই। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজির মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, টেকনিক্যাল ফল্টে দু একবার যেতে পারে, তবে রমজানের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফরিদপুরের লস্করদিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি। সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে। এদিকে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তার নিজ জেলা যশোরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর সই করা চিঠি ইউএনসিপিডিতে পাঠানো হয়। এর আগে চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপিতে পাঠানো চিঠিতে পরিকল্পনা বাস্তবায়নে বাধার কথা তুলে ধরা হয়েছে। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।
বিগত সরকারের লুটপাট আর অপরিকল্পিত ঋণের বোঝা মাথায় নিয়েই অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে নতুন সরকার। তাই গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে আগামী বাজেট প্রণয়ন এবং পাচার হওয়া অর্থ ফেরাতে বড় ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে রপ্তানির ঋণাত্মক ধারা কাটিয়ে উঠতে পণ্যে বৈচিত্র্য আনার প্রতিও জোর দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কারের হাওয়ায় এবার পাল্টাতে যাচ্ছে দেশের অর্থনৈতিক মানচিত্র। তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে বিএনপি সরকার। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শুক্রবার চট্টগ্রামের নিজ নির্বাচনী এলাকায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন দেশের অর্থনীতির গতিপথ নিয়ে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বিগত সরকারের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে বেড়েছে দেশি বিদেশি ঋণ। তাদের রেখে যাওয়া ঋণের চাপ সামলাতে হচ্ছে এখন নতুন সরকারকে। ঋণের চাপ তো অনেক বড় এবং সবচেয়ে বড় হচ্ছে ঋণ নিয়েছে ভালো প্রজেক্টে বিনিয়োগ না করে লুটপাটের প্রজেক্ট করেছে এবং এই টাকাগুলো বাইরে চলে গেছে। সুতরাং যে জিনিসটা নাই সেটার দায় এখন পরিশোধ করতে হবে এই সরকারকে। বাণিজ্য ও শিল্প খাতেও টালমাটাল অবস্থা। টানা কয়েক মাস ধরে রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের মূল চ্যালেঞ্জ। এই টালমাটাল সময়ে আন্তর্দেশীয় বাণিজ্যের গতি স্লথ আপনারা দেখেছেন। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটের। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সরকারের এই দুই মন্ত্রী চট্টগ্রাম ও সিলেটে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেট হবে গণমুখী ও জনসম্পৃক্ত, যেখানে ঠাঁই পাবে না তথাকথিত পৃষ্ঠপোষকতার রাজনীতি। কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি আর চলবে না। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। এবারে ছুটি বিচ রিসোর্টের সৌজন্যে ঈদ বাজারের খবর। পবিত্র রমজান মাস শুরুর সঙ্গে শুরু হয়েছে ঈদের ক্ষণ গণনাও। ঘরে ঘরে চলছে শপিং এর পরিকল্পনা। ভিড় এড়াতে মাসের প্রথম দিকে এই কেনাকাটার ঝামেলা শেষ করতে চান অনেকে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতার জমজমাট সমাগমের অপেক্ষায় আছেন তারা। রাজধানীতে মধ্যবিত্তের ঈদ কেনাকাটার অন্যতম গন্তব্য নিউ মার্কেট। শেষ দিকে দাম বাড়ে, থাকে তুমুল ভিড়। সে কারণে সময় ও খরচ বিবেচনায় রেখে অনেকেই কেনাকাটা সেরে ফেলছেন এখনই। এবারে ZSRM নির্বাচন বিশ্লেষণ। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জুনে 3 সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় ইসি। সেই হিসেবে তফসিল হতে পারে ঈদের পর। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জুনে হতে পারে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট। তবে এসব নির্বাচনের আগে বিদ্যমান সিটি কর্পোরেশন আইন ও নির্বাচনী আচরণ বিধিমালায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে ইসি। আগামী সপ্তাহেই কমিশন সভায় এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রমজানের শুরুতেই বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। বাজারে 140 টাকা হালিতে বিক্রি হচ্ছে লেবু, বেগুন, শসা ও গাজরের দামও 100 টাকার নিচে নয়। আর মানভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 200 টাকায়। দর ঊর্ধ্বগতিতে বিপাকে ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপ খেলতে না পেরে ক্রিকেটাররা হতাশ বলেও জানান তিনি। এদিকে বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, এক বিশ্বকাপ না খেললে তেমন কিছুই হবে না। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে ভূমিকা রেখেছে। আমার মনে হয় যে অনুকরণের দৃষ্টান্ত হয়ে থাকে।
এভাবেই টি-20 বিশ্বকাপে না খেলার বিষয়ে জানিয়েছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা। যদিও পরে নিজের বক্তব্য থেকে সরে আসার কথা জানালেও ততক্ষণে টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল সাবেক ক্রীড়া উপদেষ্টার বক্তব্য। এতদিন বিসিবি এসব নিয়ে নিশ্চুপ ছিল। বিশ্বকাপ না খেলতে পারার হতাশা প্রকাশ করার সাহস তখন কেউই দেখায়নি। এবার মুখ খুললেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জানালেন ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার জন্য উদগ্রীব ছিল। কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে, এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি। পারভেজ ইমন, সাইফ হাসানদের ছিল প্রথম বিশ্বকাপ। এই আসলে অংশগ্রহণ করতে না পারার হতাশা তাদের ছিল বেশি। একটা ছেলে মানুষের ডিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিল, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিল। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি ওইটাই বেশি। বিসিবি পরিচালক আসিফ আকবর বিষয়টি বড় করে দেখতে চান না। তার মতে একটি বিশ্বকাপ না খেললে তেমন কিছুই হবে না। এই বিশ্বকাপ কিন্তু শেষ বিশ্বকাপ না যে একদম কেয়ামত হয়ে যাবে। এরপরে এটা হচ্ছে একটা ইভেন্ট, 2 বছর পর হয়। আগামী বছর মূল বিশ্বকাপ আছে, এর মধ্যে অনেক টুর্নামেন্ট আছে। একটা বিশ্বকাপ হাওতাশ করার কিছু নেই। এদিকে বিসিবি সভাপতি এখনো অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সরকার থেকে গ্রিন সিগন্যাল না পাওয়ায় এখনো ফেরার টিকিট কনফার্ম করেননি তিনি। শুভদেব নাথ, নিউজ 24 ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।